আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বিগ ম্যাচ এবং একটা উত্তেজনামূলক ম্যাচ যদি হয় তাহলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা সবসময় টপ জায়গা থাকে। এখানটাতে ফাইনালে ইন্টার মিলানের প্রতিপক্ষ পিএসজি এবং দুইটা দলই কিন্তু শক্তির দিক থেকে অবশ্যই সমান সমান। তবে ট্যাকটিস আবার দুটা দলের ভিন্ন, দুটা দলের কোচের স্ট্র্যাটেজি ভিন্ন, দুটা দলের কোচের গেম প্ল্যানটা কিন্তু ভিন্ন থাকে। আমরা যদি আসলে পিএসজির একটু ব্যাকগ্রাউন্ডে দেখে আসি তারা কিভাবে ফাইনালে উঠছে, সেখানটায় তারা দেখবো যে তারা রাউন্ড অফ 16 এ লিভারপুলকে হারায় দিছে, যারা এই চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম হট ফেভারিট ছিল। তারপরে তারা কোয়ার্টার ফাইনালে হারাইছে কাদেরকে? অ্যাস্টন ভিল্লাকে। এবং তারা সেমিফাইনালে হারাইছে কাদের? আর্সেনালকে, যারা কিনা রিয়াল মাদ্রিদকে হারায় আসছিল। সো অবশ্যই তাদের ফাইনালে ওঠার জার্নিটা সহজ ছিল না, বাট সেটা পিএসজি সহজ করে নিছে। অপরদিকে ইন্টার মিলান যদি দেখি তাহলে তারা রাউন্ড অফ 16 এ হারাইছে ফেয়েনোর্ডকে। তারপরে যদি দেখি কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ এবং সেমিফাইনালে বার্সেলোনার মতো হট ফেভারিটকে তারা কিন্তু হারায় আসছে। সো এই সিজনে দুটা দল যারা ফাইনালে উঠছে চ্যাম্পিয়ন্স লিগে তারা যথেষ্ট শক্তিশালী এবং ডিজার্ভিংলি তারা ফাইনালে উঠছে। তো যে কোনো দলই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অবশ্যই রাখে। এখানে আপনি ফাইনাল ম্যাচটাতে আপনি কোনো দলকে প্রেডিক্ট করতে পারবেন না, যে কোনো দলই জিততে পারে। পিএসজির আসলে স্ট্র্যাটেজিটা একটু দেখি। তার আগে বলি পিএসজির কোচ লুই এনরিকের কিন্তু এর আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ নেওয়া আছে, অর্থাৎ ট্রেবল জেতার স্বাদ আছে এবং সে যেখানে গেছে সেখানে সে সফল। শুধুমাত্র স্পেনে তার আসলে কোচিং করানোটা একটু অসফল ছিল, বাকি সব জায়গায় তার কোচিং করানোটা সফল। অপরদিকে ইন্টার মিলানের কোচ সিমন ইনজাগিরও কিন্তু ট্রফির রাশি ভালো, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা গত সিজনে সে সিটির কাছে হারাইছিল, গত সিজন না, 23-এ। তারপরেও তার কিন্তু ট্রফির এই যে আপনার রাশিটা ভালো। পিএসজির গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি যদি চিন্তা করি বা তার টেকনিকটা হচ্ছে, পিএসজির মূলত লুই এনরিকের ফার্স্ট টার্গেটই হচ্ছে তাদের নাম্বার 1 প্লেয়ার ওসমান ডেম্বেলে। সে হচ্ছে তাদের ট্রাম্প কার্ড। তার সাথে কাবিচা কাভারাৎসকেলিয়া এবং ডুও। এটা হচ্ছে আক্রমণের সবচেয়ে বড় নেতা। তার সাথে বারকোলা যখন নামে তখন কিন্তু আক্রমণটা আরো ধার বেড়ে যায়। তাদের মিডফিল্ডটা কিন্তু আরো বেশি আক্রমণাত্মক, আরো বেশি ভয়ংকর। একটা গঠনমূলক একটা মিডফিল্ড তাদের রয়েছে। সেখানে তাদের মিডফিল্ডের নেতা হচ্ছে ভিতিনিয়া, তারপর হচ্ছে ফ্যাবিয়ান রুইস, তার সাথে হচ্ছে আপনার নাভাস। এই যে একটা শুনশান মিডফিল্ড, যেমনটি আক্রমণাত্মক তেমনটি ডিফেন্সিভ। ওভারঅল ডিফেন্সিভ অফেন্সিভ দুটাই কিন্তু এই মিডফিল্ডে একটা বৈচিত্র্য আছে। অপরদিকে তাদের যদি আসলে ডিফেন্স লাইন আপটা দেখি, ডিফেন্স লাইন আপটা আরো বেশি ভয়ঙ্কর। বিশেষ করে ২ টা ফুল ব্যাক, একটা হচ্ছে আশরাফ হাকিমি আর একটা হচ্ছে নুনো মেন্ডিস। এই ২ টা প্লেয়ার আক্রমণাত্মক এবং ডিফেন্সিভ ২ টাই কিন্তু খুব সুন্দর করে মেইনটেইন করতে পারে। তারা ওভারল্যাপ করতে পারে, জায়গা মতো ব্যাকও করতে পারে। এই সিজনটাতে ২ জন কিন্তু দুর্দান্ত করছে এবং আশরাফ হাকিমি তো রেগুলারলি গোলই পায়। একটা আপনি ওয়ান কাইন্ড অফ স্ট্রাইকারও বলতে পারেন। এবং তাদের আসলে সেন্টার ব্যাক সেইখানটাতে হচ্ছে মার্কিনিওস এবং পাচো। এইটা হচ্ছে তাদের আসলে আ স্টার্টিং 11 এবং তাদের গেম প্ল্যান ৪-৩-৩ ফরমেশনেই তারা খেলবে এবং তারা সবসময় অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে। তাদের ট্যাকটিক্স যদি বলেন, প্রতিপক্ষকে একদম ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে তাদের মূল গেম প্ল্যান এবং লুই এনরিকের ফার্স্ট প্ল্যানটা হচ্ছে আক্রমণাত্মক ফুটবল খেলা। অপরদিকে যদি আপনি একটু সামুয়েল ইনজাগির ইন্টার মিলানের দিকে চিন্তা করেন, তাদের মূল থিমটা হচ্ছে ডিফেন্সটাকে শক্ত করা। তুমি ডিফেন্স শক্ত করবা, প্রতিপক্ষকে যখন তুমি একটু দুর্বল পাবা তখন স্পিড কাউন্টার দিয়ে গোল করে আসবে। যেমনটা তারা এই সিজনটা করে আসতেছে এবং ইনজাগির মূল কাজটা হচ্ছে তার ডিফেন্স শক্ত। তার আ আপনি যদি ফরমেশনটা দেখেন যে ৩-৫-২, আপনি খালি চোখে কিন্তু এটা দেখতে পারবেন। মাঠে অবশ্যই এটা চেঞ্জ হয়ে যায়। ৪-৩ ২-১ হয়ে যায়। বাট এই ফরমেশনে সে স্টার্ট করে ৩-৫-২। এখন ৩-৫-২ তাদের গোলকিপার হিসেবে অবশ্যই নাম্বার 1 গোলকিপার এই সিজনে দুর্দান্ত করছে। বার্সেলোনার সাথে দুর্দান্ত করছে আ ইয়ান সোমার। এবং যদি তাদের ব্যাক লাইন দেখেন, বেঞ্জামিন পাভার্ড, তারপরে হচ্ছে আচেরবি এবং বাস্তোনি। এগুলো তাদের ডিফেন্স এবং ৩ জনই একদম পারফেক্ট সলিড ডিফেন্স, কোনো সন্দেহ নাই। এবং তাদের মিডফিল্ডার যদি দেখি ২ জন উইং ব্যাক আছে। একটা হচ্ছে আপনার ডেমফ্রিস এবং আরেকটা হচ্ছে ডিমার্কো। তার সাথে মিডফিল্ডে আরো আছে চানহালুল এবং বেরেলা।
তারাও কিন্তু ডিফেন্সিভ অফেন্সিভ একদম, তারা মূলত তাদের প্ল্যান থাকে ডিফেন্সিভ, এবং যখন সুযোগ পায় তারা কিন্তু সবাই গোল করে আসে। আচারবি ডিফেন্স থেকে গোল করে আসছে, যে বার্সেলোনার সাথে আমরা দেখতে পারছি। এখন যাদের আক্রমণে দুজন, একটা হচ্ছে আপনার তুরহান এবং একটা হচ্ছে লাউতারো মার্টিনেজ। তো এই যে একটা তাদের একটা গোছানো আসলে দল, গোছানো একটা ফরমেশন, এবং এই ফরমেশন তারা কিন্তু সফল। সো ২ টা টিমের গেম প্ল্যান, ফরমেশন ডিফারেন্ট। ২ টা কোচের প্ল্যান ডিফারেন্ট। বাট ২ টা কোচের টার্গেট একটা, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। সেখানে ইন্টার মিলান এর আগে ট্রফি একবার অনেকবার জিতছে। সেখানে পিএসজির ১ম ট্রফি। এর আগে তারা ফাইনাল খেলছে। চ্যাম্পিয়ন্স হতে পারে নাই। সো পিএসজির কাছে ট্রফি জয় করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এট দ্য সেম টাইম ইন্টার মিলান ১ যুগেরও বেশি টাইম তারা ট্রফি পাচ্ছে না এই চ্যাম্পিয়ন্স লিগে। সো ২ টা দলই ফাইট দিতে পারে, ২ টা দলই চমৎকার খেলবে, এবং বায়ার্ন মিউনিখের এলিয়েন জিরোনাই ফাইনাল হবে। সো বুঝতেই পারতেছেন ফাটাফাটি একটা হবে। সো এই ম্যাচটাতে আমার কাছে যদি প্রেডিকশন করতে বলেন যে আসলে কে জিতবে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি আসলে ইন্টার মিলানের জিতা উচিত, এবং ইন্টার মিলানের জিতবে। কারণ পিএসজি যদি জিতে তাহলে তাদের অহংকার এবং সবকিছু আসলে মাটিতে পড়বে না। সো আমি মনে করি যে পিএসজির জিতার চেয়ে ইন্টার মিলানের জিতা উচিত, এবং ইন্টার মিলান জিতলেই আল্টিমেটলি ভালো হবে। আমার অভিমতটি, আপনাদের মতামতটা কি? পিএসজি নাকি ইন্টার মিলান, কে জিততে পারে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ফাটাফাটি একটা ম্যাচ হবে। আল্লাহ হাফেজ।